ইম্প্যাক্ট এই ধরনের অ্যাক্টিভিটির সাথেও তারা প্রফেশনালি জড়িত আছে। সেই সাথে 3C ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ আমাদেরকে আজকে সব থেকে বেশি এই ওয়েবিনারটা তৈরি করার পিছনে তাদেরও অবদান সব থেকে বেশি। তো তারা একাডেমি, ট্রেনিং এবং প্রফেশন এই তিনটাকে নিয়ে একসাথে কাজ করছে। আমি এই 3Cর সাথে 2018 সাল থেকে আমি জড়িত। পরবর্তীতে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টালিস্ট তৈরি হওয়ার পর তারা আমাদের সাথে কাজ করা শুরু করেছে, একসাথে মিলে আমরা কাজ করছি। আর সেই সাথে ইডিসিবিডি, এটা আমার পার্সোনাল ফার্ম, কনসালটেন্সি ফার্ম। এইখান থেকেও আমরা আর্কিটেকচার এবং এনভায়রনমেন্টাল ডিজাইন, পলিসি এবং রিসার্চ রিলেটেড কিছু সার্ভিস দিয়ে থাকি। তো আমার মনে হয় আমাদের ইন্ট্রো এইখানেই থাক। আমরা আজকে মাল্টি ডিসিপ্লিনারি পার্টিসিপেশন পেয়েছি, যেটা আর্কিটেক্ট আছেন, এনভায়রনমেন্টালিস্ট, প্রফেশনালস এবং একাডেমিশিয়ান। সো আমরা চেষ্টা করব আপনাদেরকে খুব সহজে সবাই যেন বুঝতে পারে এইভাবে করে কিছু বোঝানো। তো গ্রিন বিল্ডিং, প্রথমেই প্রশ্ন আসে যে গ্রিন বিল্ডিংটা কি জিনিস। এটা এটা 8-10টা বিল্ডিং এর মতোই একটা বিল্ডিং। শুধু ডিফারেন্স হচ্ছে গ্রিন বিল্ডিং আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট গুলো কমায় ফেলে এনভায়রনমেন্টে, এবং এই বিল্ডিংটা পজিটিভ ইম্প্যাক্ট বাড়ায়। আমি যদি ইন্টারন্যাশনাল থিওরির কথা চিন্তা করি, আমাদের ওয়ার্ল্ড গ্রিন বিল্ডিং কাউন্সিল যেটা বলেছে যে গ্রিন বিল্ডিং গুলো আমাদের ভ্যালুয়েবল ন্যাচারাল রিসোর্স গুলোকে প্রিজার্ভ করে ফিউচারে ইউজ করার জন্য, ফিউচার জেনারেশনের জন্য, এবং আমাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে। সো আমি যদি, আমার লিভেবিলিটি যত ভালো হবে অ্যাজ এ হিউম্যান বিইং, আমার সেলফ ডেভেলপমেন্টটাকেই কিন্তু আলটিমেটলি ডেভেলপমেন্ট বলা হয়। আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার কত ডেভেলপমেন্ট হলো, আমার দেশের রাস্তাঘাট কত সুন্দর হইলো, এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্টের পাল্লায় পড়ে না। যেমন সৌদি আরবের সাথে যদি বাংলাদেশকে মিলাই, আমাদের আমাদের দেখা যায় যে সাউন্ডে কি আপনাদের সমস্যা হচ্ছে? আমি তো আচ্ছা ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা আমি একটু দেখি, আপনাদেরও চেষ্টা করেন একটু সাউন্ডটা বাড়ানোর, আমি চেষ্টা করছি সাউন্ডটা বাড়ানোর। আচ্ছা, ডেভেলপমেন্টের কথা যদি আমরা বলি, যে আমি সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক একটা কম্প্যারিজন করলে তারা অনেক ধনী, কিন্তু ডেভেলপমেন্টের মাপকাঠিতে যদি চিন্তা করেন, তারা এবং বাংলাদেশ সমান। কেন? কারণ ডেভেলপমেন্ট শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, হিউম্যান লাইফস্টাইলটাকেও কিন্তু ডেভেলপমেন্টের একটা পার্ট হিসেবে গণনা করা হয়। মানুষের লিভেবিলিটি কতটা বাড়লো, টাকা আছে অনেক, খাবার আছে অনেক, আমার কাছে নাই, 10 জন মানুষ 90 জন মানুষের খাবার খেয়ে ফেলছে, তো সেইটা কিন্তু ওই দেশকে ডেভেলপ কান্ট্রি বলবে না। সো আমাদেরকে এইখানে রিসোর্স, ইকোনমি, এনভায়রনমেন্ট সবকিছুর ক্ষেত্রে একটা বেঞ্চ লাইনে নিয়ে আসতে হবে। সো আমরা যদি এখন গ্রিন বিল্ডিং নিয়ে আরেকটু কথা বলি, যে গ্রিন বিল্ডিং সার্টিফিকেট কারা দেয়। তো আমাদের নেইবারহুড কান্ট্রিগুলোর দিকে আমরা যদি দেখি, বিশেষ করে এশিয়া প্যাসিফিক রিজনে ইন্ডিয়ার একটা গ্রিন বিল্ডিং কাউন্সিল আছে, চায়না, শ্রীলঙ্কা, জাপান, এমনকি পাকিস্তানেরও গ্রিন বিল্ডিং কাউন্সিল আছে। তারা ওয়ার্ল্ড গ্রিন বিল্ডিং কাউন্সিলের আন্ডারে এই সার্টিফিকেট গুলো দিচ্ছে। তারা এনলিস্টেড ওয়ার্ল্ড গ্রিন বিল্ডিং কাউন্সিলে। আর আমাদের বাংলাদেশে একটা ভি রেটিং সিস্টেম তৈরি হয়েছে, শ্রেডা তৈরি করেছে এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে। তার আগে এইচবিআরআই ভলিউম 1, ভার্সন 1 এই একটা ডেভেলপ করেছিল 18 সাল থেকে, যেটা 20 সাল পর্যন্ত, 20 সালে এসে গ্যাজেট হয় 4টা রিভিশনের মাধ্যমে। পরবর্তীতে আহ, শ্রেডা এই প্রজেক্টটা হাতে নেয় এবং ওদের অর্থায়ন করে এডিবি, যার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশে
এই রেটিং সিস্টেমটাকে পাই, বি রেটিং সিস্টেম। সেই সাথে আরেকটা আছে গ্রিন আর্ক। এইটাও এইচবিআরআই, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ডেভেলপ করেছে। এইটা এখন চলমান আছে। সো বীর এবং গ্রিন আর্ক মোটামুটি আমাদের চলমান আছে, কিন্তু এই দুইটা সার্ভিসই বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে। আমাদের কিন্তু কোনো গ্রিন বিল্ডিং কাউন্সিল নাই, একটা করা হয়েছিল কিন্তু ওইটা এখন হিডেন অবস্থায় আছে। আর রিসেন্টলি একটা কাজ পাবলিকের সামনে আসতে যাচ্ছে, অনেকদিন ধরেই করছে দেশ। তো এইটা এইটা হয়তো খুব দ্রুত চলে আসবে এই জিনিসটাও আমাদের জন্য। এবং বলা হচ্ছে যে আমাদের কনটেক্সটের জন্য সব থেকে ভালো একটা কোড হতে যাচ্ছে এই দেশ। আজকে আমাদের সাথে এই দেশের একজন কনসালটেন্ট আমাদের এই ওয়েবিনারে উপস্থিত আছেন। আমরা হয়তো শেষ মুহূর্তে তার কাছ থেকে কিছু শুনতে চাইবো। আর গ্লোবালি সব থেকে পপুলার গ্রিন বিল্ডিং বললেই যেই নামগুলা চলে আসে সেইটা হইলো, প্রথমটাই হচ্ছে লিড। কিন্তু এই লিড আমাদের কনটেক্সটের জন্য ভালো না। সোজা কথা, লিড আমাদের জন্য বানানো হয় নাই। লিডটা হইলো ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল বানিয়েছে ওদের জন্য। ওয়ার্ল্ড ব্যাংক আরেকটা বানিয়েছে এজ সার্টিফিকেশন। এইটা বেসিক্যালি আইএফসি এর অরিজিন। ফান্ড দেওয়ার জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, লার্জ ফ্যাক্টরি, বিল্ডিং, এগুলোকে ফান্ড দেওয়ার জন্য আলটিমেটলি এটা করে। এটা খুব সহজ নেয়া, এজ সার্টিফিকেশনটা খুব সহজ নেয়া লিডের তুলনায়। আর এই সমস্ত গ্রিন বিল্ডিং এর যত যা কিছু আছে, সবার মাদার সার্টিফিকেশনটা ছিল প্রথম, যাকে বেস করে আসলে বাকি জিনিসগুলো আস্তে আস্তে হয়েছে, এটা হলো ব্রিয়াম। সো আমাদের দেশে লিডের পপুলারিটির একটা কারণ আছে। সেটা হইলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা এই লিডটাকে বেশি ফোকাস করে তার বায়ারকে ধরার জন্য। কিন্তু আমাদের কারোই ইথিক্স যেন এরকম না হয় আমরা বায়ার ধরার জন্য বা কাউকে খুশি করার জন্য গ্রিন বিল্ডিং বানাবো। তাইলে আমরা গ্রিন বিল্ডিংটা কেন বানাবো? তো গ্রিন বিল্ডিং প্রথমেই এর ডেফিনেশন থেকে কার্বন ফুটপ্রিন্টটা অনেক কমায় ফেলে। So, আমার ইনডোর এনভায়রনমেন্ট কোয়ালিটি অনেক ভালো করে ফেলে। আমি একটা বাড়িতে তখনই নিরাপদ থাকবো যখন আমার শুধু পারিপার্শ্বিক অবস্থা না, আমার ইনডোরের এনভায়রনমেন্টটাও ভালো থাকবে। আমি বাড়িতে বসে যদি কার্বন ডাই অক্সাইড নিতে থাকি, টক্সিক গ্যাস নিতে থাকি ঘরে ঘরে বসে, আমার ঘরটাও নিরাপদ না। সো একটা গ্রিন বিল্ডিং কিন্তু শুধু বাইরের না, ভিতরের এনভায়রনমেন্টটাকেও ভালো করার প্রতি কাজ করে। এবং আমাদের বিল্ডিং পারফরমেন্স, একটা বিল্ডিং কি কাজে ব্যবহার হচ্ছে, এর ফাংশন কি, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু ডিসাইড করা হয় যে বিল্ডিং বিল্ডিং পারফরমেন্সটা আলটিমেটলি কেমন হবে। সো গ্রিন বিল্ডিং কিন্তু এইটাকেও অ্যাসেস করে। সেই সাথে আপনার ইউটিলিটি এবং আপনার বিল্ডিং মেনটেনেন্স কস্ট অনেক কমিয়ে ফেলে। আমাদের কাছে মনে হইতে পারে গ্রিন বিল্ডিং এর ইউটিলিটি সার্ভিসগুলোর জন্য ডিফারেন্ট টাইপ অফ ইকুইপমেন্টস এবং ফিকচার ফিটিংস লাগে, কিন্তু এইটা শুধু এডিশনাল কস্ট। রানিং কস্ট যদি চিন্তা করেন, আপনি যদি ক্যালকুলেশন করেন লাইফ সাইকেল অ্যাসেসমেন্টটা, আপনি দেখবেন যে গ্রিন বিল্ডিং বানালে ইউটিলিটি কস্ট অনেকটা কমে আসে। এবং কমিউনিটিকে এনকারেজ করা, আপনি একটা ভালো কিছু করবেন, আপনার কমিউনিটি আপনার পিছনে দেখবেন লাগছে, সবাই আসবে আপনার দেখা দেখি গ্রিন বিল্ডিং বানাইতে। ভাই, আমরা একটা ভালো কাজকে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিয়ে যাব, এইটাই চাই। যে আমার দেখা দেখি আমার কমিউনিটিটাও ভালো হোক, গ্রিন হোক। সেই সাথে লোকাল ইকোসিস্টেমকে সাপোর্ট করে। স্মার্ট ইনসেনটিভ, যেটা আরো পপুলার হয়েছে বিশেষ করে ঢাকা শহরে। হ্যাঁ, আমাদের গ্রিন বিল্ডিং বানাইলে ফার পাওয়া যায়। এইটা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে যে এই গ্রিন বিল্ডিং এর ফারটা আমরা কিভাবে নিব। ফ্লোর এরিয়া রেশিও 0.5 ম্যাক্সিমাম। তো এই ফারটা আপনার যদি 5 কাঠা জায়গা থাকে, অর্ধেক জায়গার সমপরিমাণ এরিয়া আপনাকে ফ্রি দিবে যদি গ্রিন বিল্ডিং করে। এই ইনসেনটিভটা মূলত আগ্রহী করা।
এই যে কার্বন ফুটপ্রিন্ট কমলো না বাড়লো, সাধারণ মানুষ কিন্তু এই দিকে খুব বেশি খেয়াল নাই। হ্যাঁ, তারা দেখবে যে নগদ কি পাচ্ছে। তো গভর্নমেন্ট চিন্তা করলো যে যেহেতু মানুষ নগদ দেখে, আমরা নগদই দিই তারে, তাও সে গ্রিন বানাক। তো ওই রকম একটা চিন্তা থেকে ফার আপনাকে ফ্লোর এরিয়া রেশিও আপনাকে ইনসেনটিভ দিবে, আপনাকে গভর্নমেন্ট লোন খুব সহজে দিবে, ট্যাক্স কমায় দিবে। তো এই ধরনের কিছু ইনসেনটিভ আছে। এবং আরেকটা হইলো অ্যাওয়ার্ড, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড আমাদের বাংলাদেশে আছে। আমরা ওইগুলো একটু দেখি যে আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু গ্রিন বিল্ডিং এর জন্য প্রতি বছর, এটা ফ্যাক্টরি গুলোতে শুধু গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেয়। এইটা একটা নীতিমালা আছে তাদের, 30টা অ্যাওয়ার্ড দিবে 6টা ক্যাটাগরিতে। তো আমরা এটা বিস্তারিত আমাদের সামনে ওয়ার্কশপ আছে, ওইখানে আমরা দেখাবো যে কিভাবে আপনার ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেতে পারে কোন কোন ক্যাটাগরিতে। আমরা ফারের কথা বলেছি, ইনসেনটিভ। এই যে দেখেন, এইটা 2025 সালে যে ড্যাপ রিভিউ হয়েছে, সেইখানে এই গ্রিন বিল্ডিং এর ফারটা কিন্তু অ্যাড হয়েছে সর্বোচ্চ 0.5। তো যারা ঢাকা শহরে ভবন নির্মাণ করবেন এই সুবিধাটুকুও কিন্তু পাবেন। এই ফারটা ইউজ করার কিছু ব্যাপার স্যাপার আছে। তো আপনার রোড এরিয়া, রোড ফার বা আপনার প্লট ফার এবং এরিয়া ফারের মধ্যে দূরত্ব যদি 0.5 বা তার থেকে বেশি থাকে বা কম থাকে, আপনি সর্বোচ্চ ফার পর্যন্ত যেতে পারবেন 0.5 যোগ করে। আপনার যদি 0.5 ডিফারেন্স থাকে, আপনি 0.5 পুরোটা পাবেন। আপনার যদি ডিফারেন্স থাকে 0.3, আপনি 0.3 পর্যন্ত যেতে পারবেন এই গ্রিন বিল্ডিং এর ফার নিয়ে। সো এইটা আবার আরেক ক্যালকুলেশনে চলে যায়। আমরা শুধু দেখাবো যে এইটা বর্তমানে ঢাকা সিটিতে বিল্ডিং বানানোর জন্য সব থেকে স্মার্ট একটা ইনসেনটিভ। অলরেডি অনেকেই নেওয়া শুরু করেছে, প্রসেসিং এ আছে, বাট রাজুক থেকে এখন পর্যন্ত কেউ জমা দেয় নাই রাজুকে। আমরা 4টা বিল্ডিং নিয়ে কাজ করছি, একটা ওয়েল নোন ডেভেলপারের। এই 4টা বিল্ডিংকে আমরা গ্রিন বানাবো এবং হয়তো রাজুকে খুব শীঘ্রই এটা জমা পড়বে। সেই সাথে বাংলাদেশ ব্যাংক আমাদের হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট থেকে, এইচবিআরআই থেকে যেই গ্রিন আর্টটা আছে ওইটাকেও স্বীকৃতি দিয়েছে। তো আপনারা যদি ওই সার্টিফিকেটটাও নেন লোকাল, তাহলে তারা পুনঃ অর্থায়ন স্কিম আছে একটা, ওইখান থেকে সাস্টেইনেবল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের খুব অল্প ইন্টারেস্টে একটা লোন পাবেন, যে লোনটা দিয়ে আপনি চাইলে আপনার বিল্ডিংটাকে তৈরি করতে পারেন। তো এই রকম অবস্থায় বাংলাদেশ গভর্নমেন্টের আরো কিছু ইনিশিয়েটিভ আছে। ওই যে আমরা শ্রেডার বীরের কথা বললাম, আমাদের ফার্স্ট এইটা ছিল এইচবিআরআই ডেভেলপ করেছে। এইখানে বলতে গেলে নাফিস ভাইয়ের কথা আছে, এইচবিআরআই এর আর্কিটেক্ট নাফিস ভাই। বর্তমানে উনি সম্ভবত প্রিন্সিপাল রিসার্চ অফিসারের দায়িত্বে আছেন এইচবিআরআই তে। উনি প্রথম ডেভেলপ করলো, পরবর্তীতে 2022 সালে এই এডিবির মাধ্যমে আরেকটা প্রজেক্ট নেওয়া হয় ইন্টারন্যাশনাল কনসালটেন্টের মাধ্যমে এইটাকে ডেভেলপ করার জন্য। দেন এই জিনিসটা ডেভেলপ হইলো। আর আমাদের যেটা লিড আছে বাংলাদেশে, লিডটা মূলত ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংই নিয়েছে। একটা বা দুইটা কমার্শিয়াল বিল্ডিং আছে, একটা বা দুইটা কমার্শিয়াল বিল্ডিং আছে, বাকি সমস্ত বিল্ডিং গুলোই ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। তারা নিয়েছে তাদের প্রয়োজনে। আমরা ছোট্ট একটা স্টাডি দেখি যে এইটা 2026 সালের মার্চ মাস পর্যন্ত শুধু বাংলাদেশের লিড সার্টিফাইড গ্রিন ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং গুলোকে নিয়ে করা। সো আমরা যদি এটা দেখি যে সব থেকে বেশি বিল্ডিং ঢাকাতে করা গ্রিন ফ্যাক্টরি, এরপর হলো গাজীপুর, ফোর্থ আছে চট্টগ্রাম, দেন নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ। তো আমরা যদি একটা চিন্তা করি, হাইওয়ে গুলার কথা যদি চিন্তা করি, এইরকম একটা
বাংলাদেশের একটা হাইওয়ে আছে, দেখেন এই ট্রান্স ট্রান্সপোর্ট সিস্টেম যেই জায়গায় যত ভালো, এবং যেই যেই জায়গাতে ইপিজেড এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গাগুলোতেই আলটিমেটলি আমাদের এই গ্রিন বিল্ডিং গুলো, গ্রিন অ্যাপ্রোচটা শুরু হয়েছে। উপরে যদি দেখি আমরা, 16টা ডিস্ট্রিক্টে অলরেডি গ্রিন বিল্ডিং শুরু হয়েছে, বাট 48টা ডিস্ট্রিক্টে গ্রিন বিল্ডিং শুরু হয়নি। এইটাকে আমরা নেগেটিভলি নিব না, বরঞ্চ আমরা বলবো যে 75% বাংলাদেশের এরিয়াগুলোতে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের গ্রিনের অপরচুনিটি আছে। আমরা আজকে থেকেই যদি সিদ্ধান্ত নেই, আমরা চাইলে বাংলাদেশের 75% বাকি জায়গাগুলোতেও আমরা এই গ্রিন বিল্ডিং এর যেই টেকনোলজিগুলো আছে, গ্রিনের কোডগুলো আছে, এটা মেনে পুরো বাংলাদেশটাকে গ্রিন বানাই দিতে পারবো। আপনারা জেনে খুশি হবেন, মাত্র 16টা ডিস্ট্রিক্টে গ্রিন করে মাত্র 332টা গ্রিন বিল্ডিং বাংলাদেশে ডেভেলপ করে, অনেকগুলো বিল্ডিং এইখানকার এই 332টার মধ্যে অনেকগুলো বিল্ডিং যখন রেটিং পেয়েছিল, ওই ভবনগুলো সারা ওয়ার্ল্ডে সব থেকে বেশি রেটিং পাওয়া। 16টা ডিস্ট্রিক্টে আমরা ওয়ার্ল্ড কাপাই দিছি। তো আমাদের অপরচুনিটি কিন্তু অনেক আছে। তো আর আমরা যদি দেখি, আমাদের বিল্ডিং গুলো কিন্তু সবগুলাই হাইয়েস্ট র্যাঙ্কিং এর। তো আগের স্লাইডটা যদি দেখি, আমাদের গোল্ড 60 থেকে 79 এবং প্লাটিনাম 80 থেকে 110 পর্যন্ত। আমাদের ম্যাক্সিমাম বিল্ডিং গুলোই কিন্তু গোল্ড এবং প্লাটিনাম, অর্থাৎ আমাদের যে গ্রিনের রেটিং গুলো, এই রেটিং এই রেটিংটা কিন্তু হায়ার র্যাঙ্কিং অনেক। মাত্র 4টা বিল্ডিং আছে শুধুমাত্র সার্টিফাইড, 22টা আছে সিলভার। সো আমাদের অ্যাপ্রোচটা কিন্তু আমরা একদম স্ট্রংলি শুরু করেছি। আমাদের বাংলাদেশের লোকাল গ্রিন বিল্ডিং সিস্টেমের যেটা আছে, আমরা যেটা দেখলাম ভির রেটিং এর, ভিরের শ্রেডা ডেভেলপ করেছে। এইটা ছিল লাস্ট এডিবির কনসালটেন্টের দেয়া গাইডলাইন 2022 সালে। এটাকে ভার্সন 2 বলা হচ্ছে। তো এই গাইডলাইনের মধ্যে আমরা এখনো সার্টিফিকেট লেভেলটাকে ফাইনাল করতে পারি নাই। একবার আমরা শাপলা দিব সিম্বল, যে কতগুলো শাপলা পেল, পরে বলা হইলো স্টেক হোল্ডার মিটিং এ যে শাপলা ন্যাশনাল সিম্বল, ডিরেক্টলি এটা ইউজ করা যাবে না। তারপরে আমরা চিন্তা করলাম স্টার দিব কিনা, যে 1 স্টার, 2 স্টার, 5 স্টার, হোটেলের ক্যাটাগরি দিয়ে। সো এইটা এখনো ফাইনালাইজড হয় নাই। সো অ্যাজ এ কনসালটেন্ট আমরা যেটা করলাম, লেভেল 1 লেভেল 2 দিয়ে পয়েন্টগুলো ফাইনালাইজ করেছি। এখন এই লেভেলের জায়গায় কি হবে, শাপলা হবে না স্টার হবে না অন্য কিছু কালার কোড দেয়া হবে, এইটা গভর্নমেন্ট পরবর্তীতে ডিসাইড করবে। এবং এইটার সাথে আমরা যেই ক্রাইটেরিয়া গুলো নিয়ে আসলাম, আমাদের ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং, এইটার উপরে কিছু কাজ করতে হবে। প্রজেক্ট সাইট ম্যানেজমেন্ট, বিল্ডিং এনভেলপ, এইভাবে করে ওয়াটার, এনার্জি, ইনডোর এনভায়রনমেন্ট, এমনকি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আর সব থেকে বড়, ওয়ার্ল্ডে এর আগে কোনো বিল্ডিং এ হেলথ এন্ড সেফটি এই গ্রিন বিল্ডিং কোডের মধ্যে ছিল না। এই বীরের মধ্যে মনে হয় প্রথম আমাদের বাংলাদেশি এই হেলথ এন্ড সেফটি কনস্ট্রাকশনের এই পার্টটাকে নিয়ে আসলো। এইটা এইটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এমনকি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার যেই কনসালটেন্ট বাংলাদেশে এসেছিলেন, তারাও বলেছে যে এই ইস্যুটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক ভালো একটা জিনিস হচ্ছে। কিছু ইনোভেশন থাকবে, বোনাস পয়েন্ট আছে, আমরা এটা একটু দেখব। তার আগে আমি যদি এখন কম্পেয়ার করি যে লিড কি করেছে বাংলাদেশে, লিডের পয়েন্ট টেবিলগুলো কিরকম আছে, আর বীর কি অবস্থায় আছে। কিছু কিছু জিনিস ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং, এটা বীরের ক্ষেত্রে ম্যান্ডেটারি। এই আপনারা বীরের জন্য এই গ্রিনটা দেখবেন, লিড হলো ব্লুটা। ইন্টিগ্রেটেড প্রসেস হইলো সবাইকে নিয়ে ডিজাইন প্রক্রিয়া করা, এইটা লিড বলেছে। আর ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং এর মধ্যে এই ইন্টিগ্রেটেড প্রসেসটা বিড ঢুকাই দিছে, তারা অন্য একটা নামে দিয়েছে। প্রজেক্ট সাইট ম্যানেজমেন্ট নামে বীর একটা চ্যাপ্টার নিয়ে এসেছে, কিন্তু
এই একই জিনিস লিডের মধ্যে যেটা করেছে, ট্রান্সপোর্টটাকে আলাদা করেছে, সাস্টেইনেবল সাইট অ্যাসেসমেন্টটাকে আলাদা করেছে। আমাদের ক্ষেত্রে কিন্তু এটা একই। বিল্ডিং এনভেলপ সিস্টেম লিডের ক্ষেত্রে এটা আবার অন্য জায়গায় ঢুকে গেছে, কিন্তু আমাদের বিল্ডিং এনভেলপ সিস্টেম ডিজাইনটাকে আলাদা করা হয়েছে টোটাল জায়গা থেকে। ওয়াটার, এনার্জি, ইনডোর এনভায়রনমেন্ট এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এইগুলা কিন্তু দুইটাই সেম জিনিস দিয়েছে। এবং আরেকটা আছে ইনোভেশন। লিড এবং ভির দুইটা গ্রিন বিল্ডিং সিস্টেমই কিন্তু এনার্জির উপর বেশি ফোকাস করেছে। তো এই সব থেকে বেশি পলিউশন হয় এনার্জি জেনারেশন। এনার্জি ইউজ করতেও পলিউশন হয়, এনার্জি ডেভেলপ করতেও পলিউশন হয়। তো এনার্জির উপরেই সব থেকে বেশি ফোকাস। সো এই রকম একটা জায়গা থেকে আমরা যদি আমাদের বাংলাদেশের যেই সিস্টেমটা আছে, বির রেটিং সিস্টেম, এইটাকে যদি একটু দেখতে চাই আরেকটু ডিটেইলে, আমরা দেখি যে আমাদের প্রথম টপিকটা ছিল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। তো এইখানে রিকগনাইজ প্রফেশনাল দিয়ে কাজ করাইতে হবে, প্ল্যানিং ডিজাইন অ্যাপ্রুভ করতে হবে, অর্থাৎ পারমিশন নিয়ে গভর্নমেন্টের তারপরে কাজ করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো এইটা যে করবে না তাকে সার্টিফিকেটই দেওয়া হবে না। তো আমাদের বিএনবিসি এইখানে একটা প্রফেশনালদের একটা চার্ট দিয়ে দিয়েছে, কোন প্রফেশনাল কোন ক্যাটাগরির কি কি বিল্ডিং বানাইতে পারবে এবং কোন অথরিটি আমাদেরকে কি টাইপের, কোথায় সে বিল্ডিং ডিজাইন এবং প্ল্যানিং এর অ্যাপ্রুভাল দিবে। তো এইটা আমরা বিএনবিসি থেকে রেফারেন্স হিসেবে নিয়ে কাজ করতে পারবো। পরবর্তীতে আমাদের প্রজেক্ট সাইট ম্যানেজমেন্টের মধ্যে যেই জিনিসগুলো আছে, সাইট এবং তার সারাউন্ডিংস গুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। তো আমার সাইট ফোর্স গুলো কি কি আছে এইটা জানতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে যে আমি যে সাইটটা এখানে ডেভেলপ করতে চাচ্ছি এই জায়গাতে কি। ফর এক্সাম্পল, আমাদের ঢাকা সিটিতে কোনো বিল্ডিং বানাইতে গেলে ল্যান্ড ইউজ টাইপ জানতে হয়, যে এই ল্যান্ডটা প্ল্যানিং ডকুমেন্টে রেসিডেন্সিয়াল হিসেবে আছে, কমার্শিয়াল আছে না ইনস্টিটিউশনাল আছে। সো সাইট সিলেক্ট করতে গেলে সাইট ফোর্স গুলোকে নিয়ে, রাজুক অনেক সময় বলে যে এমন একটা এরিয়াতে বিল্ডিং বানাচ্ছে যেখানে কোনো সার্ভিস নাই। সো এইটা আমি কিভাবে জানবো আমি যদি আমার সারাউন্ডিংটা অ্যাসেসমেন্ট না করি? সো এই জায়গাগুলোতে খুব ডিটেইলে বলা আছে যে সাইট অ্যাসেসমেন্ট করে কি কি রেজাল্ট পাবো। এই প্রত্যেকটার আন্ডারে আবার তিনটা চারটা করে ইস্যু আছে, ওইগুলা আজকে আমরা এত অল্প সময়ে দেখাতে পারবো না। আমরা এইটার উপরে একটা ডিটেইল ওয়ার্কশপ করব, ওই জায়গাতে হয়তো আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন। সো আমার সাইট একটা আছে, আমি অ্যাসেসমেন্ট করেছি, করার পরে কিছু কিছু জিনিস আছে যেটা আমি চাইলে ইমপ্রুভ করব। যেমন আমাদের বাংলাদেশে সাইট ইমপ্রুভমেন্ট বলতে যত গাছ আছে কেটে বালু ভরাট করো, এইটারে বোঝায়, কিন্তু জিনিসটা আসলে এইরকম না। আমাদের গ্রিন বিল্ডিং কিন্তু এই যে প্রোটেক্ট এন্ড রেস্টোরেশন অফ হ্যাবিটেট, আমাদেরকে গাছগুলোও বাঁচাইতে হবে। ওইখানে যদি কোনো পশু পাখি থাকে, তো একটা গাছের মধ্যে অনেক পাখি বাসা বাঁধতে পারে, গাছ কেটে ফেলা মানে শুধু গাছই কাটা গেল না, আমার ওই লাইফ অন আর্থ যেটা আছে ওই পাখিটাও কিন্তু এই জায়গা থেকে চলে যাবে। পাখি চলে যাওয়া, গাছ কেটে ফেলার সাথে সাথে এন্টায়ার পুরো ইকোসিস্টেমটা কিন্তু আস্তে আস্তে ইমব্যালেন্স হতে থাকবে। সো গ্রিন বিল্ডিং প্রথম থেকেই বলা হয়েছে যে গ্রিন বিল্ডিং লিভেবিলিটি বাড়াবে, রিসোর্স গুলোকে প্রিজার্ভ করবে। এইখানে সব ইস্যুগুলো আস্তে আস্তে চলে এসেছে। এইরকম ওপেন স্পেস ম্যানেজমেন্ট, আপনার প্রজেক্টে এই রেইন ওয়াটার রান অফ কিভাবে আপনি ম্যানেজ করছেন, হিট আইল্যান্ড ইফেক্ট কিভাবে কমাবেন, আউটডোর লাইটিং গুলোকে কি করবেন, ল্যান্ডস্কেপ ডিজাইনে যদি থাকে সব লাইট বিয়ে বাড়ির মতো মাঠের মধ্যে দিয়ে রাখবেন নাকি আকাশে দিয়ে রাখবেন লাইট, কি করবেন, কিভাবে দিলে লাইটিং ডিজাইনটা খুব সাস্টেইনেবল হবে, এই ব্যাপারগুলোতে এখানে বলা আছে। সাইটে অ্যাক্সেস নিয়ে কি করবেন, আমি সাইকেল চালাবো, গাড়ি চালাবো না, কার্বন ইমিশন করব না, সাইকেলটাকে পার্কিং কিভাবে করতে হয়, আমি যদি কার চালাইতেই যাই তাহলে কার পার্কিংটা কিভাবে করব, কতগুলো গাড়ি ইউজ করব এখানে, আমার কমিউনিটিকে কি সার্ভিস দিবে আমার বিল্ডিংটা, এই ব্যাপারগুলোতে অনেকগুলো ইস্যু
আছে। এই প্রত্যেকটার ভিতরে কিছু কিছু টপিক আছে। এই জিনিসগুলোকে ফুলফিল করলেই আলটিমেটলি আমাদের এখানে 20 পয়েন্ট পেয়ে যাব। বিল্ডিং এনভেলপ সিস্টেম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে প্যাসিভ বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে। যারা আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যারা বিল্ডিং ডিজাইনের সাথে জড়িত, আপনারা দেখবেন যে ডে লাইটিংটাকে কিভাবে ইউজ করা যায়, তাহলে আমাদের আর্টিফিশিয়াল লাইট কমে যাবে। ন্যাচারাল ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন, শেডিং, এগুলা নিয়ে আমরা অনেক কাজ করি। সো আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার আপনারা যারা আছেন, আপনারা যদি এই ব্যাপারগুলোকে প্যাসিভ বিল্ডিং ডিজাইনের স্ট্র্যাটেজিগুলো মেনে বিল্ডিংগুলোকে বানান, এবং আমাদের যে বেসিক স্ট্যান্ডার্ড আছে বিএনবিসির ওইটুকু মানেন, তাহলেই আলটিমেটলি আমাদের লোকাল গ্রিন বিল্ডিং এর এই প্যাসিভের সবগুলো পয়েন্ট পেয়ে যাবে। সেই সাথে বিল্ডিং ওরিয়েন্টেশন, উত্তরার প্ল্যানিং করা জায়গা। আমি বিল্ডিং একটা অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখেছি যে আমাদের প্লটিং গুলাই করা হয়েছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড। এখন আর্কিটেক্ট বিল্ডিং বানাইতে গিয়ে, কমার্শিয়াল বিল্ডিং, উনি তো ওইখানে আর্কিটেকচার ফলাইতে গিয়া স্পেস নষ্ট করবে না, আর উনি চাইলেও ক্লায়েন্ট করতে দিবে না, একটু ঝামেলা আছে। তো আমি যদি প্ল্যানিংটাই এমন ভাবে করতাম, প্লটিং গুলোকে এমন ভাবে দিতাম যে প্রত্যেকটা প্লট নর্থ সাউথ ওরিয়েন্টেশনে, বিল্ডিং গুলা কিন্তু আমাদের কনটেক্সটে নর্থ সাউথ ওরিয়েন্টেশনে হইতো। আমার হিট কম পড়তো বিল্ডিং এ। হিট কম মানে এটাকে ঠান্ডা করার জন্য যেই আর্টিফিশিয়াল এয়ার কন্ডিশনিং আমরা ইউজ করি, ওইটা ডিমান্ড কমে যেত। এবং ডে লাইট, নর্থের যেই লাইটটা আছে, ডিফিউজ লাইট, ওইটাকে আমরা চমৎকারভাবে ইউজ করতে পারতাম। এই এই কাজগুলো কিন্তু অবশ্যই ভালো প্রফেশনাল দিয়ে করাইতে হয়। গ্রিন বিল্ডিং এর এই জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, বিল্ডিং এনভেলপ কিভাবে ডিজাইন করতে হয়, এই জায়গাগুলোতে ফোকাস করা হয়েছে। পরবর্তীতে ওয়াটার মিটারিং, এটা ম্যান্ডেটরি। কতগুলো পানি, কতটুকু পানি আপনি ওয়াসা থেকে নিচ্ছেন অথবা ডিপ টিউবওয়েল থেকে তুলছেন, পানি কোথায় কোথায় ইউজ হচ্ছে, পানি কতটুকু ওয়েস্ট হচ্ছে, এবং পানি আপনি রিলিজ করছেন কতটুকু, এই প্রত্যেকটার মিটারিং করে ক্যালকুলেশন করতে হবে যে ওয়াটার সোর্স কোথায়, ওয়াটার ইনপুট কি হচ্ছে, ওয়াটার আউটপুট কি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার ওয়াটার ওয়েস্ট হচ্ছে কতটুকু, এবং ওই ওয়েস্টের জায়গাগুলোকে আপনি কমাবেন কিভাবে। ওয়াটার মিটারিং করবেন, আউটডোরে ওয়াটার অকুপেন্ট কতটুকু ওয়াটার ইউজ করছে, কতটুকু কুলিং টাওয়ারে ওয়াটার আমি কমানো যায়। তো এই জায়গাগুলোতেই এখানে ফোকাস, পয়েন্ট বাই পয়েন্ট কাজ করতে হবে। করলে আপনি 15টা পয়েন্ট পেয়ে যাবেন। এনার্জি সব থেকে ইম্পর্টেন্ট। মিটারিং, মিটারিং ম্যান্ডেটরি। মিনিমাম এনার্জি পারফরমেন্স ম্যান্ডেটরি। বিল্ডিং কমিশনিং, অডিট, অ্যানালাইসিসের জন্য, স্টাডির জন্য, So, এটা ম্যান্ডেটরি। একটা সার্টেন টাইম পর পর করতে হবে আপনাকে। অনেকগুলো এখানে ক্যালকুলেশন দরকার আছে যে কতটুকু এনার্জি আপনি নিচ্ছেন, আপনি কি অন গ্রিডে মানে গভর্নমেন্টের লাইন থেকে এনার্জি নিচ্ছেন নাকি রিনিউয়েবল এনার্জি ইউজ করছেন, কত পার্সেন্ট বিল্ডিং এর এনার্জি, কোন ইকুইপমেন্টসটা দরকার পড়ছে, আপনি কোন ইকুইপমেন্টস গুলোকে রিনিউয়েবল এনার্জি দিয়ে চালাচ্ছেন, কোনটাকে আপনি পিডিবি লাইন থেকে সরাসরি এনার্জি নিয়ে চালাচ্ছেন, আপনার টোটাল বিল্ডিং এ এনার্জি ডিমান্ড কি, আপনার এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্টস গুলো কিভাবে পারফর্ম করছে, কি ধরনের এসি লাগাচ্ছেন, আপনি গ্রিন পাওয়ার আর রিনিউয়েবল এনার্জির মধ্যে ডিফারেন্স কি, কোনটাকে গ্রিন পাওয়ার বলা হচ্ছে, আর রিনিউয়েবল এনার্জি ইউজ আমি কিভাবে করব, কতটুকু করব, কেন করব, আদৌ এখানে কোনো ম্যান্ডেটরি আছে কিনা যে এত পার্সেন্ট রিনিউয়েবল রিসোর্স থেকে পাওয়ার নিতে হবে। এই প্রত্যেকটার অ্যান্সার আপনারা এই এনার্জি ম্যানেজমেন্টের পার্টে পেয়ে যাবেন। এইটা আমরা বিস্তারিত হয়তো আমাদের ওয়ার্কশপে দিব। এখন শুধু আপনাদের মাথায় রাখতে হবে এনার্জি ম্যানেজমেন্ট গ্রিন বিল্ডিং এর সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু। আপনার বিল্ডিং পারফর্ম করবে কিভাবে, প্যাসিভ বিল্ডিং ডিজাইনের পরে যেই কাজগুলো প্যাসিভ আর্কিটেকচারের মাধ্যমে পসিবল হয় না বা কমফোর্ট লেভেলটাকে নিয়ে আসা যায় না, ওইখানে আমরা অ্যাক্টিভ
জিনিসগুলো ইউজ করি, বা মেকানিক্যাল যেই সমস্ত সলিউশন আছে, ইলেকট্রিক্যাল সলিউশনের মাধ্যমে আমরা ওই জায়গাগুলোকে লিভেবল করি। কারণ গ্রিন বিল্ডিং মানে খালি প্রকৃতি থেকে নেয়া না, মানুষের কমফোর্টটাও একটা গ্রিন বিল্ডিং। এই ইস্যুতে দেখেন এয়ার কন্ডিশনিং নিয়ে অনেক কথা হয়, এসি কিন্তু বড়লোকি করার জন্য ভাই লাগানো হয় না। এসি মানুষের লাইফটাকে কমফোর্ট রাখার জন্য, ইনডোর এনভায়রনমেন্টটাকে ভালো রাখার জন্য লাগানো হয়। সো যারাই এসি ইউজ করেন দেখবেন যান বাঁচাইতে করে, কিন্তু যারা বড়লোকি দেখানোর জন্য এসি লাগায় তাদের এসি গুলো পারফর্ম করে না। প্রত্যেকটা এয়ার কন্ডিশনিং এর কিন্তু ক্রাইটেরিয়া আছে। সব থেকে বড় এসি কেনার আগে দেখতে হবে সিওপি কত, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, অর্থাৎ একটা রুমের সাইজের উপর ডিপেন্ড করে কত অল্প সময়ের মধ্যে এসিটা ম্যাক্সিমাম পারফর্ম করে। কোন টেম্পারেচারে আমি এয়ার কন্ডিশনিংটা রাখলে আমার এনার্জি কম হবে, কি টাইপের এসি কিনলে আমার ভিতরের এনভায়রনমেন্টটা ঠিক থাকবে, এই প্রত্যেকটা জিনিস এই এনার্জির পার্ট। এইখানে এই আমরা এই 22 থেকে 29-এর মধ্যে যেই পয়েন্টগুলো দেখছি, প্রত্যেকটার ভিতরে আবার 3টা 4টা করে সাব পয়েন্ট আছে। তো একদিনে তো এতগুলো সম্ভব না, আমাদের এইটা প্রায় 5 থেকে 6 দিন সময় লাগে, 2 ঘন্টা করে। আমরা যদি ফুল ডে একটা ওয়ার্কশপ করি, আশা করি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমরা দেখাইতে পারবো। ইনডোর এনভায়রনমেন্ট, মিনিমাম ভেন্টিলেশন রিকোয়ার্ড। তো একটা এনভায়রনমেন্টের মধ্যে কতটুকু ন্যূনতম ভেন্টিলেশন দরকার, কতবার এয়ার চেঞ্জ করতে হয়, ভিতরের আবদ্ধ বাতাসটাকে, বাইরের বাতাস আসবে, ভিতরের বাতাসটাকে নিয়ে আরেক দিক দিয়ে চলে যাবে। তো এইটার ক্যালকুলেশন আমি কিভাবে করব। আরেকটা হইলো টোবাকো স্মোক কন্ট্রোল। আপনি দেখবেন অনেক জায়গাতে নো স্মোকিং নো স্মোকিং লেখা থাকে, কিন- কিন্তু যারা চেইন স্মোকার তাদেরকে কিন্তু মেডিকেল সায়েন্সও বলে যে একদিনে সিগারেট ছাড়া যাবে না। তো স্মোকিং করার জন্য আলাদা একটা জোন দিতে বলা হচ্ছে গ্রিন বিল্ডিং এর মধ্যে। সো এই জোনটা কি, হ্যাবিটেবল এরিয়া থেকে 15 মিটার বা তার থেকে দূরে। তো এইটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হয়তো পসিবল, রেসিডেন্সের জন্য একটু ডিফিকাল্ট। তখন আমরা বলি বারান্দায় যাও ভাই, বা ছাদের উপর গিয়ে খেয়ে আসো, এই ধরনের কথাবার্তা আমরা বলি। বাট এই স্মোকিং জোনটাকে আলাদা করে দেয়া এবং মিনিমাম ভেন্টিলেশন রিকোয়ার্ড যেটা আছে অ্যাজ পার বিএনবিসি, এই জিনিসটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। তারপরে হইলো আমি লো ইমিটিং ম্যাটেরিয়াল কি কি ইউজ করছি, ইন্টেরিয়র লাইট যেখানে যেখানে দরকার, কি লাইট জ্বালাচ্ছি, কতটুকু লাইটিং পাওয়ার ডেনসিটি আছে, এগুলো একদম মেপে মেপে, আপনাকে লাক্স মিটার দিয়ে মেপে মেপে আপনাকে এই বিল্ডিংটাকে সার্টিফাইড করাইতে হবে। তার আগে লাইটিং ডিজাইন করার সময় মডেল তৈরি করে, ডায়ালাক্স একটা সফটওয়্যার আছে, ওইটার মাধ্যমে আপনি লাইটিং ডিজাইনটাকে ফেলে ক্যালকুলেশন করে মডেলিং করে বের করতে হবে যে আপনার লাইটিং ডিজাইন ঠিক আছে কিনা। আমরা কিন্তু কিছুই করি না, ইলেকট্রিশিয়ান দিয়ে হোল্ডার গুলো দেই, বাজার থেকে লাইট এনে লাগাই দিই। লাইটের কমপ্লায়েন্স আছে। আপনি যেখানে অফিস বিল্ডিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি, আপনি যেই ডেস্কে বসেন, ফ্লোর থেকে আপনার ডেস্কের উপর যদি 1 মিটার হয়, এই ফ্লোর থেকে 1 মিটার উপরে আপনি যেখানে বসবেন ওইখানে 350 লুমেন লাক্স আপনার জন্য ম্যান্ডেটরি। এইটা বাংলাদেশের কমপ্লায়েন্স, পরিবেশ আইনে বলেন আর লেবার লতে বলেন, সব জায়গাতে এই জিনিসটা পাবেন। অ্যাকোস্টিক্স কন্ট্রোল, আমি যেখানে আছি আমার সাউন্ড কতটুকু না হইলেই নয়, এবং সাউন্ড প্রুফ কিভাবে করব আমি সেই আরেকটা জিনিস হইলো ক্লিন কুকিং, এটা রেসিডেন্সের ক্ষেত্রে। আমি রান্না করছি, রান্নার ধোঁয়া কি বাইরে না গিয়ে ভিতরে আসছে, আর যদি বাইরেই যায় সেইটাকে আরেক বাড়ির জানলা দিয়ে ঢুকছে কিনা, কিভাবে কন্ট্রোল করব। So, এই ডিজাইনটা কিন্তু আপনাদের করতে হবে। একটা একটা জিনিস মনে রাখবেন, পাশাপাশি 2টা বিল্ডিং থাকলে এক বিল্ডিং এর নর্থ কিন্তু আরেক বিল্ডিং এর সাউথের পাশাপাশি চলে আসে, তখন আমরা কিভাবে ডিজাইন করব, এটার জন্যই বারবার এক্সপার্ট প্রফেশনালের কথা বলা হচ্ছে। যে গ্রিন বিল্ডিং অবশ্যই ইন্টিগ্রেটেড প্রসেসের মাধ্যমে যারা এক্সপার্ট তাদের দিয়েই ডিজাইন করাইতে হবে।
অন্য কেউ ডিজাইন করলে এইটা সার্টিফিকেট পাওয়া যাবে না, এটা ম্যান্ডেটরি। সো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, এইটাও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। আমি যেই বিল্ডিংটা বানাচ্ছি, এই বিল্ডিং এ কি নন রিনায়েবল রিসোর্স গুলো ইউজ করছি, না রিনায়েবল রিসোর্স থেকে কিছু নিচ্ছি? আমি কি এক্সিস্টিং বিল্ডিং এর যেই ম্যাটেরিয়াল গুলো পাওয়া যায় ইউজ করার মতো, ওইগুলোকে কি রিইউজ করছি কিনা? আমি নতুন ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করছি ওইগুলো কি সার্টিফাইড বিল্ডিং ম্যাটেরিয়াল কিনা? এবং আমার যে কনস্ট্রাকশন এবং ভাঙার ফলে ওয়েস্ট গুলো বের হচ্ছে, ওইটাকে আমি ম্যানেজ করছি কিনা, কিভাবে ম্যানেজ করতে হয়, হ্যাঁ? আমার রিসাইকেল এবং রিইউজ ম্যাটেরিয়ালের পরিমাণ কত, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মেজারমেন্টের পরে আপনাকে টন হিসাবে ক্যালকুলেশন করে দেখাইতে হবে। এই প্রত্যেকটাই, যে আমাদের রঙের মধ্যে দেখবেন রঙের ডিবাতে মার্কারি এবং লেড ফ্রি কালার সবাই এখন বাংলাদেশে ইউজ করছে। তো আমি যে ঘরে রং করব, এটা কি লেড ফ্রি কিনা, ভিওসি ফ্রি কিনা, ভিওসি লেভেল কি কম কিনা? ভিওসি ফ্রি তো আসলে ডিফিকাল্ট, ভিওসি লেভেল কত, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এই সমস্ত জিনিসগুলোর একটা মান মাত্রা আছে। ওই মাত্রা থেকে নিচে থাকলে আপনি ইউজ করতে পারবেন, মাত্রার উপরে গেলে আর ইউজ করা যাবে না। এইটার সার্টিফিকেট নিতে হবে ম্যাটেরিয়াল প্রোভাইডারতে। তার মানে কি, আমি একজন জায়গার মালিক, আমার সাথে আছে একজন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল। আমি আর এই প্রফেশনাল মিলে চাইলেও বিল্ডিংকে গ্রিন করতে পারবো না। আমাদেরকে যারা ম্যাটেরিয়াল প্রোভাইডার, যারা ভেন্ডর, যারা এই ম্যাটেরিয়াল গুলো ডেভেলপ করছে মার্কেটে, এন্টারপ্রেনার, তাদেরকেও কিন্তু গ্রিনের মেন্টালিটি নিয়েই মার্কেটে গ্রিন প্রোডাক্ট গুলো ছাড়তে হবে, এবং আমাদেরকে বেছে বেছে ওই গ্রিন প্রোডাক্ট গুলো কিনতে হবে। আমি অনেক কিছু ডিজাইন করলাম মার্কেটে, আমার ডিজাইন অনুযায়ী ম্যাটেরিয়ালস নাই, তাহলে কিন্তু হবে না। তো এই সবাইকে, এইটাই হলো ইন্টিগ্রেটেড প্রসেসের মজা। তো শুধু প্রফেশনাল এবং বাড়ির মালিক না, মার্কেটে যারা ম্যাটেরিয়াল দিচ্ছে তাদেরকেও কিন্তু এই গ্রিন প্রোডাক্ট ডেভেলপ করার প্রতি আগ্রহী করতে হবে, এবং আমি আপনি যেন ওই প্রোডাক্টগুলো কিনি। আমাদের এইখানে যারা আজকে আছেন, এই মুহূর্তে প্রায় 27 জন আছেন, কয়জনের বাড়িতে সিমেন্ট ব্লক আছে, কয়জনের বাড়িতে দরজা জানলা সার্টিফাইড উড দিয়ে তৈরি করা? এইটা একটু নিজেরা চিন্তা করবেন, তারপরে আমরা আসল জিনিসগুলোর উপর যাব। পরবর্তীতে এই যে হেলথ এন্ড সেফটি, যেটার কথা, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশে এটা এখন সবার সাধুবাদ পেয়েছে। যে জায়গাটা, আমাদের যে ওয়ার্কাররা কাজ করছে তাদের সেফটি ইকুইপমেন্ট সাইন আছে কিনা, হ্যাঁ, ইমার্জেন্সি ইকুইপমেন্ট গুলো কি কি আছে সাইটে, যখন কনস্ট্রাকশন করব এবং যখন কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে আমার বিল্ডিং এ, দুইটা ক্ষেত্রেই এটা ম্যান্ডেটরি, কনস্ট্রাকশন পিরিয়ডে এবং অপারেশনে। তার পরবর্তীতে অন সাইট ফেসিলিটি আছে কিছু, যে আমার কনস্ট্রাকশন ওয়ার্কাররা যখন কাজ করবে আমার সাইটে কি পানি খেতে পারবে, তাদের কি টয়লেট ফেসিলিটি থাকবে, তারা কি ওইখানে থাকতে পারবে, তারা কি দুপুরে লাঞ্চ করার পরে একটু শুয়ে বিশ্রাম নিতে পারবে, এই সুযোগগুলো কি সাইটে, কনস্ট্রাকশন সাইটে থাকবে কিনা কনস্ট্রাকশন পিরিয়ডে? নট নেসেসারি ওয়ার্কাররা ওইখানে আজীবন থাকবে, 2 বছর, 2.5 বছর, যতদিনই লাগুক, যে 2টা বছর যারা কাজ করবে তাদের কি অন সাইটে কি কি ফ্যাসিলিটি আমি দিব, সেইটার উপর একটা লিস্ট আছে, ওইটার উপর ডিপেন্ড করবে যে আপনি এই 2টা পয়েন্ট পাবেন কিনা। তো আপনি যত ফ্যাসিলিটি দিবেন আপনার ওয়ার্কাররা আপনার কাজটাকেও তত ভালোভাবে করবে, প্রোডাক্টিভিটি তাদের বাড়বে, দ্রুত এবং কোয়ালিটি কাজ তারা দিতে পারবে। আর একটা পার্ট হইল ইনোভেশন, আমার এই কোডের মধ্যে নাই, বা আজকে থেকে 5 বছর পরে এমন নতুন কিছু আসলো যেটা আজকে কোডে ঢুকানো গেল না, অথবা কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার ওনারা এমন একটা নতুন জিনিস আবিষ্কার করলো যেটার ইম্প্যাক্ট অনেক ভালো, কিন্তু এই কোডে তখনও দেয়া যায় নাই। তো চাইলে ওই ধরনের ইনোভেটিভ কিছু জিনিস আপনি এইখানে ইন্ট্রোডিউস করতে পারেন। এইটার উপরে 5 পয়েন্ট, চাইলে আপনি শেডিং ডিভাইস নিয়ে প্লে করতে পারেন,
আপনি যদি চান ডে লাইটিং নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি চান ক্রস ভেন্টিলেশন নিয়ে এমন একটা ডিজাইন করলেন, এমন কিছু ম্যাটেরিয়াল নিয়ে আসলেন যেটা একটা বিল্ডিং এর ভেন্টিলেশন সিস্টেমটাকে অনেক সুন্দর করে দেয়। So, এই ধরনের ইনোভেটিভ জিনিসের উপরে, ডিজাইনের উপরে, ম্যাটেরিয়ালস এর উপরে, স্ট্র্যাটেজির উপরে 5 পয়েন্ট। আর বোনাস পয়েন্ট হিসেবে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তা আপনি যদি কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি করেন, সিএসআর অ্যাক্টিভিটি করেন, এমনকি কোনো একজন দুইজন প্রফেসর ইউনিভার্সিটির যারা রিসার্চ করছে গ্রিন বিল্ডিং নিয়ে বা গ্রিনের কোনো একটা ফিচার নিয়ে, আপনি ওই রিসার্চে তাদেরকে কিছু ফান্ড দিলেন, এই ক্ষেত্রেও কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবেই এটাকে কাউন্ট করে আপনি বোনাস পয়েন্ট পেতে পারেন 2টা। এইটাও আমার কাছে অত্যন্ত চমৎকার একটা জিনিস মনে হয়েছে, যে আমি রিসার্চ করতে পারলাম না, আমার কিছু এক্সট্রা টাকা আছে, আমি যারা রিসার্চার তাদেরকে আমি একটু উৎসাহিত করব গ্রিনের নতুন নতুন জিনিস আবিষ্কার করার জন্য। এইটা চমৎকার একটা ভালো উদ্যোগ আমাদের এই ভির রেটিং এর মধ্যে। এইটা কিন্তু ওয়ার্ক করবে। সো এই পর্যন্তই ছিল বীরের পয়েন্ট টেবিল গুলো নিয়ে আলোচনা। আমাদের সার্টিফিকেশন প্রসেসটা যদি আমরা একটু দেখি, এইটা হইলো আপনি প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে বীরের একটা অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে। আপনার ল্যান্ড রিলেটেড এবং ওনার রিলেটেড কিছু ডেটা চাইবে, সেই সাথে আপনার প্রফেশনালদের একটা এক চার্ট চাইবে, যে আপনার এখানে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্ল্যানার থাকলে প্ল্যানার, যদি আদার্স ইঞ্জিনিয়ার থাকে এমইপি, বা সাস্টেনেবিলিটির জন্য প্রজেক্ট ম্যানেজার, কন্ট্রাক্টর, যত ধরনের আপনার এখানে প্রফেশনালরা কাজ করছে, এই সবার একটা লিস্ট দিয়ে প্রজেক্টটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে গভর্নমেন্ট চাইলে আপনার প্রজেক্টটা ভিজিট করতে পারে। এটা অপশনাল, ভিজিট নাও করতে পারে। তারা চাইলে, যেহেতু রেজিস্ট্রেশন করছেন মাত্র, আপনার সাইটে এখন কিছুই নাই, তারা চাইলে অনলাইনে আপনার গুগল লিংকের মাধ্যমে গিয়ে কোঅর্ডিনেট দেখে আপনার ওই সাইটটা দেখে নিতে পারে। এটা নট ম্যান্ডেটারিতে তারা যাবেই, যেতেও পারে, নাও যেতে পারে। তারা যদি যায়, আপনাকে ফ্যাসিলিটেট করতে হবে তাদেরকে। এই মুহূর্তে একটা ঝামেলার মধ্যে পড়ছে, কারণ এইটা 22 সালে ডেভেলপ করা আর 25 সালে ড্যাব রিভিউ হয়েছে। তো এখন গ্রিন বিল্ডিং এর এফএআর দরকার হয় বিল্ডিং ডিজাইনের আগে, আর গ্রিন সার্টিফিকেট দেয়া হয় বিল্ডিং কনস্ট্রাকশন করে বিল্ডিং যখন রান হবে তখন। তো আমি এফএআরটা কিভাবে পাবো? তখন বাংলাদেশিরা যেটা করছে, যে আপনি অ্যাজ এ ওনার একটা ডিক্লারেশন লেটার দিবেন, এবং কোন কোন পয়েন্টে আপনি গ্রিন বিল্ডিংটাকে নিতে যাচ্ছেন, কতটুকু কোন লেভেলের গ্রিন বানাবেন। ফর এক্সাম্পল, আপনি কি লেভেল 1 2 3 করবেন, যেটা ওই যে লিডের গোল্ড সার্টিফাইড বা প্লাটিনাম লেভেল, ওইটাকে ডিফাইন করছে আর কি, যে কোন লেভেলে আপনি সার্টিফিকেট নেবেন। এই পয়েন্টগুলোকে একটা দলিলের মাধ্যমে, একদম লিগেল ডকুমেন্টের মাধ্যমে, কিছু ডিক্লারেশন লেটার সহকারে জমা দিবেন, যে আমি এইগুলো বানাবো, তার জন্য কাজ শুরু করেছি। তো এই ডিক্লারেশনের মাধ্যমে আপনাকে একটা প্রি সার্টিফিকেশন দিয়ে দিবে। এই প্রি সার্টিফিকেশনটা রাজুকে জমা দিলে আপনি এফএআর পেয়ে যাবেন, বোনাস এফএআর, যেটা 0.5। পরবর্তীতে আপনার এই কমিশনিং হবে, ডিজাইন কনস্ট্রাকশন সবকিছু, অপারেশনাল ডকুমেন্ট যা যা আছে, আপনি সব কিছু করার পরে জমা দিলেন আবার শ্রেডাতে বা বীরের অথরিটিকে। তারা যেটা করবে, আপনার ডকুমেন্টগুলো অ্যানালাইসিস করবে। এটা ডেস্ক ওয়ার্ক, অনেকগুলো ক্যালকুলেটর আছে, 19টার মতো ক্যালকুলেটর এই ভিড়ে প্রস্তাব করা হয়েছে। ওইগুলো দিয়ে আপনার প্রজেক্টটাকে অ্যানালাইসিস করবে। এমনকি তারা চাইলে আবার আপনার প্রজেক্টের সাইটে ভিজিট করতে পারে, ফিজিক্যালি দেখবে যে আপনি যেটা ডকুমেন্ট জমা দিলেন আর যেটা বানাইছেন, এই দুইটা জিনিস কি এক কিনা। সো আমি স্টাডি করব ডেস্ক ওয়ার্ক এবং ফিজিক্যালি দেখব, যদি ইচ্ছা করি, দেখে টেখে আপনাকে
একটা ইনিশিয়াল পয়েন্ট অ্যাওয়ার্ড করবে, এইখানে ফাইনাল না। তো আপনার যদি মনে হয় যে আপনার টার্গেট থাকে 71, আপনাকে ইনিশিয়াল পয়েন্ট দিল 69, 2টা পয়েন্ট কোনো কারণে আপনি পেলেন না, আপনি চাইলে এই জায়গাতে আবার রিভিউ করে আপনার একটা কমেন্টস দিতে পারেন। চাইলে আপনি পয়েন্ট টেবিলটাকে একটু আপডেট করতে পারেন এইখানে। এখন বিল্ডিং বানায় ফেললে কিভাবে করবেন? এমন হইতে পারে 2-4টে লাইট 19-20 করবেন, এমন হইতে পারে কিছু সেন্সর লাগাবেন, ছোটখাটো যেই জিনিসগুলো আছে এই ধরনের। এখন বিল্ডিং ভেঙে তো আর করা পসিবল, ছোটখাটো যেই জিনিসগুলো আছে চাইলে এইটা আপনি নিতে পারেন। নিয়ে তাদেরকে আবার একটা রিভিউ, ফিডব্যাক দিবেন আপনার রিভিউ, দেন তারা ফাইনাল পয়েন্ট করে দিবে যে যদি আপনি এইখানে যেতে পারেন ভালো, এইটা দিয়ে দিবে আপনাকে। যদি যেতে না পারেন, যেইটা লাস্ট তাদের হিসাবে আসবে, ওই পয়েন্টটা দিয়ে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে 5 বছরের জন্য। তো 5 বছর পরে আপনার কি হবে? এই সার্টিফিকেট কিন্তু লাইফ টাইম না, 5 বছর পরে আপনাকে আবার এইটাকে রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন করার পরে তারা আবার আপনার এই ডকুমেন্ট সব অ্যানালাইসিস করবে। সো এইটা রিনিউ ফি দিয়ে আপনি অ্যাজ বিল ড্রয়িং জমা দিবেন। অ্যাজ বিল ড্রয়িং 5 বছর পরে কোন কন্ডিশনে আছে সেইটা। সো ওই অ্যাজ বিল ড্রয়িংটাকে তারা এইখানে অ্যানালাইসিস করবে। প্রয়োজনে আপনার এই যে ওদের অ্যাপয়েন্ট করা একটা অডিটর যাবে আপনার ইয়েতে, এইটাও অপশনাল। তার আগে আপনাকে অডিট রিপোর্ট জমা দিতে হবে শ্রেডা কর্তৃক এনলিস্টেড কোনো অডিটরের মাধ্যমে। তো ওই অডিট রিপোর্ট এবং এদের অডিট রিপোর্ট দুইটাকে মিলিয়ে তারা স্টাডি করে দেখবে যে সার্টিফিকেট লেভেল কোন জায়গায় আছে। আপনাকে যে আগে যে সার্টিফিকেটটা দেয়া হয়েছিল 5 বছর আগে, আপনি কি ওই জায়গাটাকে ধরে রাখতে পেরেছেন, নাকি আপনি 5 বছর পরে সব ভুলে নিজের মতো করে আগে এলইডি লাইট ছিল এখন ফিলামেন্ট লাইট লাগাই দিছেন, এই ধরনের কিছু করছেন কিনা? তো এইটা দেখার পরে আপনাকে আরো 5 বছরের জন্য হয় এক্সটেন্ড করে দিবে, যেই র্যাঙ্কের পয়েন্টটা আপনি 5 বছর পরে পান। হ্যাঁ, হেইডার লইয়া হইনি বাসায় এটা কি করে। সো এই হইল কন্ডিশন, 5 বছর পরে আপনি আরো 5 বছরের জন্য এক্সটেন্ড করতে পারবেন সার্টিফিকেটটা। এই রকম অবস্থায় আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 40-50 মিনিট আপনারা ছিলেন আমাদের সাথে। সো আমাদের প্রেজেন্টেশন এইখানেই শেষ আজকের জন্য। গ্রিন বিল্ডিং সম্পর্কে আমরা জাস্ট একটা বেসিক ধারণা আপনাদেরকে দিলাম আমাদের লোকাল গ্রিন বিল্ডিং সম্পর্কে। তো এখন যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। তো গ্রিন বিল্ডিং সম্পর্কে আমি জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি। আচ্ছা, সেটা জি হচ্ছে ধন্যবাদ। আমরা একটু মনে হয় আহ আপনাদের চেহারাটা দেখতে পারলে ভালো হইতো। যে জি, জি ধন্যবাদ। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে আমরা যে ফায়ার ডিজাইনটা করি গ্রিন বিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে এটা কিভাবে অ্যাফিলিয়েটেড আর কি, মানে এই বিষয়টা না, কিভাবে এইটা করা এইটা হয়? ওই যে আমাদের লিডের ক্ষেত্রে অ্যাফিলিয়েটেড না, লিডের খুব খারাপ রেকর্ড আছে। কারণ আচ্ছা। আমরা এই যে প্লামি ফ্যাশনের ক্ষেত্রে যখন ওয়ার্ল্ডে সব থেকে বেশি রেটিং পেল, তখন ওই অ্যাকর্ড অ্যালায়েন্স আবার বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তারা অ্যাকর্ড গিয়ে কি করলো, প্রায় 49টা ক্লজ দিছে প্লামি ফ্যাশনকে। তো ওয়ার্ল্ডের সব থেকে বেশি রেটিং পাওয়া গ্রিন বিল্ডিং 49টা জায়গাতে ভুল করে রাখছে। এইরকম একটা জিনিস দিছে। কোন কোন জায়গাতে ভুল করছে? ফায়ার ইস্যুতে। সো গ্রিন আচ্ছা। কিন্তু ওই লিড
কিন্তু এই জায়গাগুলোতে তখনও ফোকাস করে নাই। এখন ভার্সন 5-এ অনেক কিছু অ্যাসেসমেন্ট নিয়ে এসেছে, বাট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ফায়ার ইস্যুটা ম্যান্ডেটারি করেছে, যেটা আমরা দেখলাম যে হেলথ অ্যান্ড ফায়ার সেফটির ব্যাপারটা। সো বাংলাদেশে আপনার ফায়ার ইস্যুগুলো যদি প্যাসিভ ফায়ার প্রোটেকশন, অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন, এই জায়গাতে যেই যেই ইস্যুগুলো আপনার কোডের মধ্যে আছে, ওইটা যদি আপনি না মেনে বিল্ডিং ডিজাইন করেন, আপনি কোনোদিনই সার্টিফাইড হবেন না আপনার, কারণ ওইটা ম্যান্ডেটারি। সো জি। ফায়ার ইস্যুগুলো মানতে হবে। এবং এইটা কিন্তু যারা ফায়ারের কনসালটেন্ট আছেন, আপনাদের জন্য একটা অপরচুনিটি। সো আপনাকে বাদ দিয়ে গ্রিন বিল্ডিং পসিবল না। আচ্ছা, মানে আমার প্রশ্নটা ছিল হচ্ছে, যদি আমি গ্রিন বিল্ডিং ডিজাইনার হই, সেক্ষেত্রে এই বিল্ডিং এর যে কনস্ট্রাকশন সেফটিটা, অর্থাৎ যেটা হচ্ছে ফায়ার সেফটির, সেই সার্টিফিকেশনটাও কি আমি দিতে পারবো, নাকি হচ্ছে ফায়ার এটাকে ফায়ার আবার? সেফটির জন্য আমাদের ফায়ার সেফটি প্ল্যান আছে, আমাদের জি। নিজস্ব অথরিটি আছে, তার কাছ থেকে নিতে হবে। এটা ওকে, মানে অথরিটি এটা আলাদা, অথরিটি আচ্ছা, এটা আলাদা। আচ্ছা, অ্যাজ এ গ্রিন বিল্ডিং ডিজাইনার সে কিন্তু হচ্ছে যে ফায়ার সেফটি সার্টিফিকেশন দিতে পারবে না আর কি, আলাদা না করে না না, নিতে ফায়ার হবে সেফটি এটা। সার্টিফিকেট দিতে পারবেন না, এমনি তো জি। ডিজাইন। হ্যাঁ, আপনি নিজেই ডিজাইন করলেন, নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, আপনি যেটা পারেন আপনার ডিজাইনের সার্টিফিকেটটা আপনি দিতে পারেন, যে ওকে। এই বিল্ডিংটা আমি ডিজাইন করেছি এই কোড মেনে। জি জি জি। হ্যাঁ, ওকে, এটাই এজ এ প্রশ্ন ছিল। ডিজাইনার আপনি সার্টিফিকেট দিতে পারেন। জি, থ্যাংক ইউ। যে গ্রিন সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে, কারণ আমরা হয়তো খুব দ্রুত আর একটা গ্রিন বিল্ডিং এর ওয়ার্কশপ করব, এটা ফুল ডে, এবং ওইখানে একদম ডিটেইল এই পয়েন্টগুলো যে দেখাইলাম আজকে, এই সমস্ত পয়েন্টের বিস্তারিত সব আলোচনা থাকবে, ভিতরে কি আছে, একদম ছবি সচিত্র দেখাবো আপনাদেরকে, ছবি ধরে ধরে, যে কিভাবে আলটিমেট গ্রিন হ্যাঁ ভাই, আসসালামু প্রফেশনে আলাইকুম। আসতে চান। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ আসিফুর রহমান, আমি একজন আর্কিটেক্ট। তো জি, আমি যদি এখন গ্রিন বিল্ডিং প্রফেশনাল হতে চাই, তাহলে কোথায় আমাকে সার্টিফিকেট নিতে হবে, বা কি করতে হবে, কি কোর্স করতে হবে, বা এটা যদি একটু বলতেন। আচ্ছা, আপনি যদি গ্রিন বিল্ডিংটাকে আপনার নিজের হতে চান, প্রফেশনাল হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আগে ডিসাইড করতে হবে কোন ক্যাটাগরিতে প্রফেশনাল হবেন। হুম, আপনি যদি বীরের প্রফেশনাল হতে চান, আমাদের ইয়েতে আপনি সরাসরি প্রফেশনাল হতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তার আগে আপনাকে কিছু ট্রেনিং করে নিতে হবে, এই যে ওয়ার্কশপ বা সিপিডি টাইপের কিছু ট্রেনিং করতে হবে এইটার উপরে। তারপরে আপনি এজ এ প্রফেশনাল হয়ে যেতে পারবেন। আর লিডের ক্ষেত্রে কিন্তু ইউএসজিবিসি তে আপনি আগে লিড অ্যাসোসিয়েট হইতে হবে পরীক্ষা দিয়ে। আর এপির ক্ষেত্রে কোনো একজন এপির আন্ডারে একটা বা দুইটা প্রজেক্ট বানাইতে হবে, এরকম কিছু গাইডলাইন আছে, ক্রাইটেরিয়া আছে। ওই প্রসেসগুলো ফলো করলে আপনি লিডের অ্যাক্রিডিয়েট প্রফেশনাল বা এপি যেটাকে বলি সেটা হইতে পারেন। ওকে ভাই। তাহলে বাংলাদেশে তাহলে বীরটাই হচ্ছে আমাদের এখন একটাই অর্গানাইজেশন গ্রিন বলি, আর্ক মানে এবং যেটা। বীর, গ্রিন আর্ক এবং বীর। গ্রিন আর্কের ক্ষেত্রে কোনো প্রফেশনালের দরকার হয় না, আপনি যদি গ্রিন বিল্ডিং এর বেসিকটা জানেন, তাহলে আপনি এই গ্রিন আর্কের সার্টিফিকেটটা নিতে পারবেন। এজ এ প্রফেশনাল, যে আমি গ্রিন বিল্ডিং সার্টিফাইড প্রফেশনাল, এরকম কিছু। এইরকম কিছু আপনি এখনো দেয় না, ও এইরকম আচ্ছা। কিছু গ্রিন আর্ক দিচ্ছে না। বীরের আছে, বীর শুরু করে নাই, বীরের একটু আইন অনুযায়ী ঝামেলা আছে। আচ্ছা, না যেমন বললেন বাংলাদেশ আপনি, সরকার, মানে হ্যাঁ। প্রতিটা জায়গাতেই বললেন আপনি যে। এই মুহূর্তে চাইলে আপনি আর্কিটেক্ট হিসাবেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা মজার জিনিস হইলো, গ্রিন জি বিল্ডিং প্রফেশনাল হইতে হবে নট নেসারি, আপনি এপি ছাড়াও ইউএসজিবিসি তে গ্রিনের অ্যাপ্লাই করতে পারবেন। এপির হাতে কিছু থাকে, পয়েন্ট থাকে একটি ডিএড আচ্ছা। প্রফেশনাল হইলে, কারণ প্রথমেই দেখাইলাম ইন্টিগ্রেটেড ডিজাইন প্রসেস। আপনি সব জি জি। সব প্রফেশনাল নিলেন, বিল্ডিং বানাইতে কিন্তু এপির দরকার হয় না। বিল্ডিং আপনাকে লিডের পয়েন্ট গুলোকে গোছানোর জন্য, ম্যানেজ করার জন্য এপির দরকার হয়। বিল্ডিং বানানোর আচ্ছা, জন্য আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, তারপর এরা। হ্যাঁ, এরাই কিন্তু যথেষ্ট। এবং বিল্ডিং অ্যাপ্রুভাল দেওয়ার জন্য অ্যাপ্রুভাল অথরিটি যথেষ্ট। নট নেসেসারি আচ্ছা, এপি না নিলে আমার বিল্ডিং বানানো হবে না।
এটি আপনি কিন্তু বিভিন্ন স্লাইডে বলেছেন যেটা হচ্ছে যে আমি যদি এখন একটা গ্রিন বিল্ডিং করতে চাই জি। তাহলে এটা মানে এক্সপার্ট দিয়ে করানোই বেটার। হ্যাঁ, এক্সপার্ট তাহলে মানে আমি কিন্তু এক্সপার্ট মানে আপনাকে বোঝানো হচ্ছে একটা প্যাসিভ আচ্ছা আর্কিটেকচার আর্কিটেক্ট অথবা ডিজাইন ইঞ্জিনিয়ার করতে। কে বোঝানো হচ্ছে? হ্যাঁ, 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 এক্সপার্ট মানে আপনাকে আচ্ছা, বোঝানো হচ্ছে এজ এ আর্কিটেকচারাল ডিজাইনার। আপনি হইলেন আর্কিটেক্ট, আপনি এক্সপার্ট আর্কিটেকচারাল ডিজাইনে। একইভাবে আমি ওই বিল্ডিং এর স্ট্রাকচারাল। আর্কিটেকচারাল পার্টটা করবো আর কি, এই তো। হ্যাঁ, 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 ওকে, এইটার মাধ্যমে ওকে। কিন্তু প্রফেশনালদেরকে আরো বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত থ্যাংক ইউ, আমি এখন তুলেছেন বিষয়টা এম ক্লিয়ার কে হলাম। সাহা, হাত জি। তুলেছেন এম কে সাহা, হাত তুলেছেন ওয়াকিল আলম। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি জি, ডক্টর ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি সাহা, পিঞ্চ। জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, মানে আমাদের কিছু কিছু বিষয় থাকে অনেক প্রফেশনালদের জন্য, যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে, বা তাকে আমরা যেমন, আমি যেমন এনভায়রনমেন্ট সেফগার্ড স্পেশালিস্ট হিসেবে কাজ করছি, জি, কিছু কিছু প্রজেক্টে সাস্টেনেবিলিটি এক্সপার্ট হিসেবে কাজ করছি। তো মানে মানে আমার ক্ষেত্রে, বা যেরকম এরকম যারা আমার পিএইচডিও এনভায়রনমেন্টাল সায়েন্সে, এখন সেক্ষেত্রে মাস্টার ডিগ্রিও এনভায়রনমেন্টাল সায়েন্সে, জি, সেক্ষেত্রে মানে আমরাও কি হতে পারবো যে এটাই? কেউ হতে পারবেন। আর আপনি যদি ডিজাইন করতে চান, এক্সপার্ট যেটাকে বললাম, বিএনবিসির মধ্যে সুন্দর করে একটা লিস্ট দেয়া আছে। আমাদের বাংলাদেশের গ্রিন বিল্ডিং কোড কিন্তু আমাদের বিএনবিসির বাইরে গিয়ে কোনো রেফারেন্স দেয় না। সো বিএনবিসির এক্সপার্ট হিসেবে ওই কাজগুলো করতে পারেন। আর আপনি গ্রিন বিল্ডিং এর এক্সপার্ট হতে গেলে বা কোঅর্ডিনেটর হতে গেলে আপনাকে বীরের ক্ষেত্রে লিস্টেড কোঅর্ডিনেটর হতে হবে। লিডের ক্ষেত্রে পরীক্ষা দিয়ে এপি হইতে হবে। ও, বীরের ক্ষেত্রে কি করতে হবে, যেটা আপনি কাইন্ডলি একটু বীরের আরেকবার বলুন। ক্ষেত্রে আমরা যেটা করা হয়েছে, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে খুব ইজি করে ফেলা হয়েছে। আপনার কোনো পরীক্ষা সিস্টেম নাই। হুম। আপনি কোনো একটা গ্রিন বিল্ডিং প্রফেশনালের সাথে, যারা গ্রিন বিল্ডিং বানাতে পারে এইরকম প্রফেশনালের সাথে 2 থেকে 3টা প্রজেক্ট তার অ্যাসোসিয়েট হিসেবে থাকবেন। তাহলেই আপনার ডিগ্রি দিয়ে আপনি গ্রিন বিল্ডিং এর কোঅর্ডিনেটর হতে পারবেন। এইটা হইলো এপির কাজটা, হইলো অ্যাক্রিডিয়েট প্রফেশনালের কাজটা হইলো জাস্ট কোঅর্ডিনেট করা কিন্তু। হ্যাঁ, আমি আর্কিটেক্টের কাছ থেকে তার আর্কিটেকচারটা নিব, নেয়ার পরে দেখব যে সে প্যাসিভ ভেন্টিলেশনের কথা বলেছে, সে ক্রস ভেন্টিলেশনের জন্য কি কি স্ট্র্যাটেজি নিয়েছে, 2 পাশে 2টা জানলা দিয়েছে কিনা, উইন্ডো এরিয়া কত পার্সেন্ট, ওয়াল উইন্ডো রেশিও কত পার্সেন্ট, আপনার লাইট গুলো কি সেন্সর সিস্টেমে কিনা, আপনার লিফটটা কি এনার্জি এফিসিয়েন্সি কিনা, আপনি কি ইনভার্টার সিস্টেম এসি কিনেছেন কিনা। এইটার জন্য কিন্তু এক্সপার্ট খুব বেশি প্রফেশনাল হওয়ার কিছু নাই। আপনি শুধুমাত্র গ্রিন বিল্ডিং, যে কোনো গ্রিন বিল্ডিং এর অলমোস্ট 90%, 99%ই ধরেন ডকুমেন্টেশন। আপনাকে ডকুমেন্টেশন এবং কোঅর্ডিনেশনে এক্সপার্ট হইতে হবে। আমরা এই যে রিসেন্টলি হয়তো মাসখানেকের মধ্যেই আমরা গ্রিন আর্কের উপরে একটা ওয়ার্কশপ করব। আমাদের এক্সপার্ট থাকবে, অ্যাডভাইজার, আমরা ওনাকে ওনাকে দিয়েই করাবো ইনশাল্লাহ। ফুল ডে ওইখানে আপনি ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আপনার আজকের যে এই যে আমাদের ইয়েটা ওয়েবিনিয়ার, এটার কি যে রেকর্ড বা অথবা হচ্ছে স্লাইড গুলো কি আমরা একটু শেয়ারেবল না? এটা আম, এইটা যেহেতু বীর এখন বন্ধ আছে সরকারিভাবে, আর আমি আমি যেহেতু কিছুটা কাজ করেছিলাম বীরের সাথে, তো সরকারিভাবে বন্ধ থাকাতে আমি মনে হয় দিতে পারছি না ভাই, সরি। আর বীরের আপনি যদি সার্চ দেন, বীরের ড্রাফট যেই গাইডলাইনটা আছে এটা অনলাইনে অ্যাভেলেবেল। এইটা সরকারিভাবে এই জিনিসটা অ্যাভেলেবেল, এইটা আপনি নামায় নিতে পারেন, ডিটেইল পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ওয়াকিল আলম। আপন ভাইয়া, জি, আমি জি। ওয়াকিল আলম, সিভিল ইঞ্জিনিয়ার। আমি জানতে চাচ্ছিলাম আপনি স্লাইডে পড়ানোর টাইমে একটা বিষয় শেয়ার করছেন, সেটা হচ্ছে ফার 0.5। এফএআর, ওই হ্যাঁ। বিষয়টা ওই বিষয়টা একবার একটু যদি ক্লিয়ার করতে। আচ্ছা, আচ্ছা, এইটা এইটা হলো যে গ্রিন বিল্ডিং যদি সার্টিফিকেশনের জন্য কেউ বানায়, ডেভেলপ করে, সেই ক্ষেত্রে রাজুক তাকে 0.5 এফএআর দিবে ইনসেনটিভ হিসেবে। হ্যাঁ, এইটা হইলো
যে আর 10টা ইনসেনটিভ যেরকম আছে, আমার স্কুল থাকলে একটা ইনসেনটিভ পাওয়া যেত, একটা রোডের পাশে একটা পরিকল্পিত এরিয়াতে ইনসেনটিভ একটা সময় দিত। হ্যাঁ, তো এইরকমই একটা গ্রিন বিল্ডিং এর একটা ইনসেনটিভ, যেটা গ্রিন বিল্ডিং বানানোর ফলে আপনি আপনার এনভায়রনমেন্টটাকে ভালো করছেন, সারাউন্ডিংস সার্ভিসগুলোকে আপনি ইউজ করছেন, গ্রিন বিল্ডিং এর স্পেসিফিক কিছু ফিচার ইউজ করছেন, যেমন সোলার প্যানেলের মাধ্যমে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি রিনায়েবল রিসোর্স থেকে নিচ্ছেন, গভর্নমেন্টের এনার্জিটাকে ইউজ না করে। তো আপনি তো ভালো কিছু করছেন সোসাইটির জন্য, এনভায়রনমেন্টের জন্য। সো এইটাকে উৎসাহিত করার জন্য গভর্নমেন্ট আপনাকে এই ফ্লোর এরিয়া রেশিওটা দিবে। আমি একটা হাস্যকর প্রস্তাব দিয়েছিলাম, দেয়ার ফার প্রস্তাব দিয়েছিলাম, কারণ গ্রিন বিল্ডিং এর কিছু এডিশনাল কষ্ট আছে, কিন্তু ওই দেয়ার এখন 0.5-এ এসে ঠেকছে। আরো কিছু প্রস্তাব আছে, আপনি চাইলে গ্রিন বিল্ডিং এর আপনি এই বাংলাদেশ ব্যাংক বা আদার, বাংলাদেশ ব্যাংক তো আর আপনারে দিবে না, আদার্স যেই সমস্ত ব্যাংক আছে সবারই সাস্টেনেবল ডিপার্টমেন্ট আছে, ওইখান থেকে খুব অল্প টাকায় লোন নিতে পারেন। আমি আমাদের ভাই একটা রিলেটেড প্রশ্ন ছিল বলে আচ্ছা করে আচ্ছা, জি ফেলতেছি আর জি কি, জি জি, হাত একটু তুলেছিলাম। কুইক কুইক। আহ, হ্যাঁ, ফারের যে ইনসেনটিভটা ওখানে গ্রিন বিল্ডিং এর জন্য 0.5 ধরা আছে, বাট জি। আমরা গ্রিন বিল্ডিং এর দেখতেছি 3টা 4টা ক্যাটাগরি রয়েছে। এখন কোন ক্যাটাগরির জন্য 0.5টাকে কি আবার ভাগ হবে নাকি, এটা ডিটেলসটা তো দেওয়া হয় হ্যাঁ নাই। হ্যাঁ দু- হ্যাঁ, ভাগ হবে। এইটা এই মুহূর্তে আমি আনঅফিসিয়ালি রাজুকের সাথে আলাপ করেছি, রাজুক বলছে যে গ্রিন বিল্ডিং এর একটা সার্টিফিকেট নিয়ে আসেন, আমরা এখন দিয়ে দিব ফান্ড। একটা সোজা কথা, যে চাইনিজরা যেরকম আগে চা খাওয়াইছে মাগনা, জি, পরে টাকা টাকা ওইখানেই করছে, এই মুহূর্তে যেহেতু কেউ নিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, তো আপনি গ্রিনের সিম্পল সার্টিফিকেট নিয়ে আসলেও আমরা ওই আপনাকে প্রি দিয়ে দিব। সার্টিফিকেশনটা। না, হ্যাঁ, প্রি সার্টিফিকেশনটা সিম্পল, মানে প্রি সার্টিফিকেশন তো আপনাকে দলিলের মধ্যে ওই ক্রাইটেরিয়া গুলো দিতে হবে। সিম্পল বলতে আচ্ছা, হলো ওই লেভেল গুলা যেটা দেখাইলাম, বা জি জি জি, গ্রিনের লিডের যেই ক্যাটাগরি গুলো আছে 4টা, যে সার্টিফাইড, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। আপনি যদি সিম্পল সার্টিফাইড নিয়ে আসেন 40 থেকে 49 পয়েন্ট, তাও আপনাকে 0.5 ফার দিয়ে দিবে। প্রশ্ন হইলো আপনি 0.5 ফার কি ইউজ করতে পারবেন কিনা, ওইটা কিন্তু রাজুক ইনস্যুর করবে না। আপনি কি বুঝতে পেরেছেন? আসিফুর রহমান আর্কিটেক্ট। জি আমি বুঝেছি। জি আমি সরি, আমার মাইকটা বন্ধ জি ছিল জি আর জি। কি। আমি আমি একটু বুঝেছি। আমাদের বাট বুয়েটের তাহলে রাজুক, ভাই বুয়েটের রাজুক তাহলে কেবলমাত্র বীরের গ্রিন বিল্ডিং না সার্টিফিকেশনই না, যে কোনো একসেপ্ট করবে, লোকাল, রাজুক যে কোনো। শুনেন শুনেন, রাজুক যেটা বলেছে লোকাল বা ইন্টারন্যাশনাল যে কোনো গ্রিন বিল্ডিং সার্টিফিকেট আপনি আনলেই হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আমি আমাদের আশিক ভাইকে একটু বলবো, বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রফেসর, উনি সম্ভবত আমাদের দেশ ডেভেলপ করছে কনসালটেন্সি টিমের সাথে। আমি একটু ওনাকে গ্রিন বিল্ডিং সম্পর্কে আলোচনা করতে বলবো আজকে। আশিক ভাই কি আছেন? প্লিজ। শোনা যাচ্ছে আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? জি, আশিক ভাই শোনা যাচ্ছে। প্রথমে ধন্যবাদ জানাই এই আয়োজকদেরকে। এই মানে বলবো খুব সময় উপযোগী একটা ওয়েবিনার করা। বাংলাদেশের জন্য গ্রিন বিল্ডিং আসলে খুবই প্রয়োজনীয়। তো স্থাপনা করলেন খুব সুন্দর, সহজ চেষ্টা করেন। তো এই যখন তৈরি হয় সম্ভবত 2016 সালের দিকে শুরু হয়, 10 বছর হয়ে গেছে। তখন এটা বুয়েটে আমরা গ্রিন আর্কিটেকচার সেল বলে একটা সেল আছে, ওখানে গিয়ে পরিচিত করতে পারেন। আমরা কিছু ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স এগুলো করি মাঝে মাঝে। আমাদের কাছে এই সেবা থেকে এই ডকুমেন্টটা পাঠানো হয়েছিল, রিভিউ করে দেয়। তো সেখানে আমরা অনেক রিভিউ দিয়েছিলাম, বলেছিলাম যে এটা যথেষ্ট ডেভেলপমেন্ট দরকার, প্র্যাকটিক্যাল একটা
রেটিং সিস্টেম হিসেবে নিয়ে আসার জন্য, এবং এখানে দরকার হলে আমরা হেল্প করতে পারবো, এরকম ছিল আমাদের। তারপরে 10 বছর আর কি হয়ে গেছে, এখনো আজকে সকালেও আমি পাপনকে বারবার নক করছিলাম যে নিজের ওয়েবসাইটে ঢুকতে পারছি না, বা এক্সেল ফাইল গুলো পাওয়া যাচ্ছে না। তো সকালে আমি সেটাকেও নক করেছিলাম, ওখানে আমার কিছু পরিচিত কলিগ আছেন, যেটা এখনো অ্যাভেলেবেল আর্নিং করতে পারছেন না। আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু, আমি যেহেতু একজন প্রফেসর, গবেষণাই করছি যে বাংলাদেশে কেন এত সময় লাগছে ডেভেলপ করতে, বা একটা সিস্টেম নিয়ে আসতে, যেখানে ওয়ার্ল্ডে ইন্ডিয়াতে 3-4টা রেটিং সিস্টেম চালু আছে, আর ওয়ার্ল্ডে ধরলে তো প্রত্যেক দেশই তাদের নিজস্ব সিস্টেম ডেভেলপ করে দিচ্ছে, কেউই নিজের উপরে নির্ভরশীল না। আমাদের আশেপাশে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মানে যারা একটু উন্নত দিকে আছে। তো আমরা আসলে এইভাবে চিন্তা করতে করতে আবার একটা নিজেরা একটা উদ্যোগ নিচ্ছি যে এই যে গ্রিন বিল্ডিং সিস্টেমটা, এটাকে কত সহজ করা যায় বিষয়টা। এটা হলো আমাদের মূল উদ্যোগ, যেটা 10 বছরের কেন লাগে সিস্টেম আসবে, এত সময় লাগছে। এরপরে গ্রিন আর্ট যেটা এসছে, আহ, সেই হিসাবে টেকনিক্যালি গ্রিনের পরে যেহেতু গ্রিন আর্ট এসছে, এটা আরো রোবাস্ট, আরো সাউন্ড হবে, এরকম একটা আশা ছিল আমাদের। আহ, ওখানেও হয়তো আমরা নেক্সট ওয়েবিনারে দেখলে হয়তো ডিটেল আরো জানতে পারবো। তো এই সমস্ত দিক বিবেচনায় আমাদের মূল উদ্দেশ্য হলো যে একজন আর্কিটেক্ট বা একজন ইঞ্জিনিয়ার যখন একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পাশ করেন 5 বছর বা 4 বছর ধরে, তো তিনি তো অলরেডি বিল্ডিং ডিজাইন জানেন। সাউথে জানলা দিলে বেশি বাতাস আসবে, বা বেসিক ডিজাইন বলি, এইগুলো তো তিনি জানেন। তারপরে কেন তাকে আবার আরেকটা পরীক্ষা দিতে হবে গ্রিন বিল্ডিং ডিজাইন শেখার জন্য? তাহলে আমরা এই 5 বছর ধরে কি শিখলাম? এটা হলো আমাদের, যদি বলি যে প্রথম একটা কনসেপ্ট, নতুন একটা সিস্টেম ডেভেলপ। যাক, আমরা একাডেমিতে যে জিনিসগুলো শিখে আসছি, যার জন্য সার্টিফিকেট পাচ্ছি, গভর্নমেন্ট থেকে আমাদের সার্টিফিকেট দিচ্ছে, তারপরে কেন আমাকে আবার আবার পরীক্ষা দিতে হবে? তাহলে কি আমরা ওখানে কিছু শিখছি না? যদি না শিখি তাহলে ওই জায়গাটা ঠিক করি, আমাদের ইউনিভার্সিটি গুলোতে, আমাদের স্কুল গুলাকে ডেভেলপ করি, যেন তারা গ্রিন বিল্ডিং ডিজাইন শিখে বের হতে পারে। একটা সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে 5 বছরের বা 4 বছর কোর্স করে, তারপরে আবার আমাকে 2 মাস 3 মাস, বা হয়তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা ওয়ার্কশপ করলে আবার সার্টিফিকেট পাবো। তো এই জিনিসগুলোর কারণে হয়তো বাংলাদেশে গ্রিন বিল্ডিংটা ওইভাবে এতদিন ডেভেলপ করতে পারছে না, নাকি কারণ যদি আজকের ওয়েবিনারে আসার মূল উদ্দেশ্য আসলে সেরকম, যে আমাদের কোথায় সমস্যাগুলো রয়েছে। আজকে অনেকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেছেন, অনেকে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি কিভাবে গ্রিন সার্টিফাইড প্রফেশনাল হতে পারি। এগুলো আমি একটু বোঝার চেষ্টা করছিলাম। তো এই জিনিসগুলা আর্কিটেক্ট পাপন অনেকদিন ধরে কাজ করছেন এটা নিয়ে, তো অনেক কিছু জানতে পারলাম। আমরাও একটা ওয়ার্কশপ করার ইচ্ছা আছে, হয়তো সবাইকে ডাকতে পারবো না, but যদি সম্ভব হয় এই ধরনের ওয়েবিনার হলে সুবিধা হয়, সবাই পার্টিসিপেট করার সুযোগটা হয়। তো হয়তো আমরাও এরকম চেষ্টা করবো কোনো একটা সময় আপনাদের মতামত নেওয়ার জন্য। আর আপনাদের সকলের সহযোগিতা কামনা করবো। আর সকলে আমরা ধন্যবাদ দিচ্ছি। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সময় নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, অত্যন্ত মূল্যবান কিছু জিনিস আমাদেরকে বলেছেন, এবং আমাদের বাংলাদেশের আসলে প্রবলেম গুলো কোথায় গ্রিন নিয়ে এবং প্রফেশনাল নিয়ে। আমাদের বিএনবিসি কেই যদি ফলো করে বেস করে আমাদের একটা গ্রিন বিল্ডিং কোড হয়, তাহলে একাডেমি থেকেই কেন এই পড়াগুলো পড়াচ্ছে না আমাদের? কারণ আমি কি একাডেমিতে একটা শিখবো, পাশ করার পরে প্রফেশনে এসে আবার আরেক জিনিস শিখবো কিনা? আমাকে দুইবার কেন শিখতে হচ্ছে? চমৎকার কিছু কথা। এবং আমাকে আবার পরীক্ষা কেন দিতে হচ্ছে? এই প্রশ্নগুলো আসলেও সমস্ত প্রফেশনালদের। সো আমরা আশাবাদী আপনাদের দেশ যেটা বানাচ্ছেন
খুব দ্রুত নিয়ে আসেন, সহজ যেন হয়, মানুষ যেন, যেমন আমাদের ইসলামে আছে ভালো কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও, মানুষ যেন এই গ্রিনের পিছনে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যায়, কার আগে কে বানাবে, সহজ হয়। আইন যত সহজ হবে, সেই আইন মানার প্রতি মানুষ আগ্রহী হবে। ড্যাব যেই কারণে আসলে এখনো বাস্তবায়ন হচ্ছে না, ড্যাবের ভিতরে যে সব খারাপ তা না, কিছু ভালো জিনিসও আছে, কিন্তু অনেকগুলো খারাপের ভিড়ে আলটিমেটলি এই জিনিসটা বাস্তবায়ন হচ্ছে না। কেন? কঠিন করে ফেলা হয়েছে অনেক কিছু। তো আমরা চাই এই গ্রিনের জায়গাগুলোতে, সাস্টেনেবিলিটির জায়গাগুলোতে অনেক সহজ করা, পাবলিকরে জানানো, পাবলিকরে বোঝানো। এবং একটা প্রফেশনাল যদি বোঝে, তার আশেপাশে আর 10 জনকে সে বোঝাইতে পারবে। তো আমরা পরিবেশবিদ ইনস্টিটিউট থেকে এই ধরনের ইনিশিয়েটিভ নিতেই থাকবো। ইনশাল্লাহ আমাদের অনেক রিসোর্স পার্সন আছে, দেশে দেশের বাহিরে অনেক রিসোর্স পার্সন আছে। আমরা আমাদের এই রিসোর্স পার্সন গুলোকে কাজে লাগাবো। আমাদের মেম্বারদের মধ্যে যারাই যেই ফিল্ডে এক্সপার্ট আছেন, সবাইকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। এমনকি দেশ হয়ে গেলে আমরা আশিক ভাইকেও ইনভাইট করব, যে আমাদেরকে একটা আমাদের এইখানে আমাদের থ্রুতে একটা ওয়ার্কশপ করান। এমন হইতে পারে যে উনি যদি আগ্রহী থাকে, উনি যদি আমাদেরকে দেশের এই ড্রাফটটা পাঠায়, আমরা অফিসিয়ালি উনাদেরকে একটা রিভিউ দিতে পারবো পরিবেশবিদ ইনস্টিটিউট থেকে। প্রয়োজনে আমরা অফিসিয়ালি চিঠি দিয়ে আপনাদের কাছ থেকে এই জিনিসটা নিব, দেখব কি হতে যাচ্ছে। তো আর বাকি যারা আজকে আগ্রহ নিয়ে এখন পর্যন্ত আছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা আশা করি আগামীতেও থাকবেন। আমরা যখন আমাদের এই ওয়ার্কশপ গুলো করব, শুধু গ্রিন বিল্ডিং না, আরো এনভায়রনমেন্ট রিলেটেড যত কিছু আছে সবগুলোতে আমরা সিপিডি কোর্স গুলো করাবো, এমনকি রিসার্চ মেথোডোলজির উপরেও করাবো। কারণ এনভায়রনমেন্টে কিন্তু গবেষণা ছাড়া অনেক কিছুই করা যায় না। আপনি যখন রিসার্চ অ্যানালাইসিস করে স্টাডি করে একটা কিছু বলতে যাবেন মানুষকে, তো আপনার ওই কথার পিছনে কেউ প্রশ্ন করলে আপনি লজিক্যালি অ্যান্সার দিতে পারবেন। তা আপনি হুট করে একটা জিনিস নিয়ে যদি কিছু করে ফেলেন, আলটিমেটলি আপনি লজিক্যালি কোনো অ্যান্সার দিতে পারবেন না। তো আমরা চাই আপনাদেরকে এক্সপার্ট বানাইতে, আমাদের দেশের এক্সপার্টরা যেন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়। দেশটাও ভালো হবে, সারা বিশ্বকে আমরা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। পরিবেশবিদ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোহাম্মদ মাহমুদুর রহমান। এবং আমি আগামী ওয়ার্কশপের ইনভাইটেশন জানাচ্ছি আপনাদেরকে। আশা করি পাবো সবাইকে ইনশাল্লাহ। কারো যদি বলার কিছু না থাকে, তাহলে আজকে আজান পড়ে গিয়েছে এশার, আমি আজকে আমাদের ওয়েবিনারের ফিনিশিং দিতে চাচ্ছি এইখানেই, যদি কারো আর কোনো প্রশ্ন না থাকে। তো ধন্যবাদ সবাইকে। আর আমরা চেষ্টা করব আজকে ওয়েবিনারের যেই মূল বিষয়গুলো, এইটার উপরে একটা মিডিয়া কাভারেজ করার জন্য, মিডিয়াতে একটা নিউজ পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ আমাদের সমস্ত কিছুই আলটিমেটলি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য, আর মিডিয়া ছাড়া কিন্তু পাবলিকের কান পর্যন্ত যাবে না। তো আপনারা যারা আছেন, আপনারাও চেষ্টা করেন আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে গ্রিন সম্পর্কে জানাইতে। আর দুয়ার খোলা থাকলো আমাদের, যে কোনো সময় যে কোনো মুহূর্তে, নট নেসেসারি ওয়েবিনারই হইতে হবে, অন্য সময় আমরা সময় দিব না, যে কোনো মুহূর্তে আমাকে যদি নক করেন গ্রিন রিলেটেড কোনো ইস্যু নিয়ে, আমি যতটুকু জানি আপনাদেরকে চেষ্টা করব শেয়ার করার। তো ধন্যবাদ। এইখানেই আজকে আমার মনে হয় আমরা আস্তে আস্তে লিভ নিতে পারি সবাইকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।